দর্শক 17 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসির দণ্ড ঘোষণা করার পরে আন্তর্জাতিক মিডিয়া এটা নিয়ে প্রচণ্ড সরব হয়েছে। সব থেকে সরব দেখছি আমরা বার্তা সংস্থা রয়টার্সকে। বার্তা সংস্থা রয়টার্স একের পর এক এটা নিয়ে নানা ধরনের বিশ্লেষণ করছে, নানা খবর দিচ্ছে, নতুন নতুন চমক দেওয়ার চেষ্টা করছে। এরই মাঝে রয়টার্স একটা পডকাস্ট প্রকাশ করেছে, যে পডকাস্ট নিয়ে তারা তাদের ভেরিফাইড ভেরিফাইড ফেসবুক পেজে একটা পোস্ট দিয়েছে। সেই পোস্টটা আওয়ামী লীগের খুশি হওয়ার একটা কারণ হতে পারে। আবার আরেকটা নিউজ করেছে, যে নিউজে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটা যেমন বলেছে। আবার অন্যদিকে আমরা দেখছি আল জাজিরাও সিমিলার একটা পডকাস্ট প্রচার করেছে। আল জাজিরা যে পডকাস্ট প্রচার করেছে সেই পডকাস্টটা যদি শোনা যায়, তাহলে সেখানে আবার দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের সমর্থকদের অখুশি হওয়ার, অর্থাৎ মন খারাপ করার ব্যাপার রয়েছে। আল জাজিরা শেখ হাসিনার ওই পডকাস্টে, শেখ হাসিনাকে নিয়ে যে পডকাস্ট তৈরি করেছে, সেই পডকাস্টে যেভাবে উপস্থাপন করছে, রয়টার্সের উপস্থাপনা একেবারেই ভিন্ন মনে হচ্ছে। এই দুটো বড় আন্তর্জাতিক গণমাধ্যম সেখানে শেখ হাসিনার বিচার পরবর্তীতে তাকে কিভাবে ট্রিটমেন্ট দিচ্ছে, কি বলতে চাইছে, বিশেষ করে বার্তা সংস্থা রয়টার্স ব্যাপারটাকে এত বেশি গুরুত্ব দিচ্ছে কেন, সেই আলোচনা করে বোঝার চেষ্টা করব যে এর পেছনে কোনো রহস্য আছে কি না। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বার্তা সংস্থা রয়টার্সের কথা। রয়টার্স শেখ হাসিনার বিচারের রায় ঘোষণার আগে থেকে মূলত বলা যায় যে গত 29 অক্টোবর যখন শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ করলো প্রথম, তারা সাথে এএফপি, দ্য ইন্ডিপেন্ডেন্ট, 3টা গণমাধ্যমে একসাথে প্রচার হয়েছে, কিন্তু রয়টার্সেরটা সব থেকে বেশি আলোচিত হয়েছে। যদিও তারপরে আমরা ধারাবাহিকভাবে বিশ্বের বহু গণমাধ্যমে একের পর এক শেখ হাসিনার সাক্ষাৎকার দেখেছিলাম। রায়কে কেন্দ্র করে রায়ের আগে আবার সজীব ওয়াজেদ জয়ের সাক্ষাৎকার তারা প্রকাশ করলো। রায়ের দিন থেকে আজকে তৃতীয় দিন, যখন রয়টার্সের এই নিয়ে আলোচনা এবং এটা নিয়ে নিউজ যেন এই গুরুত্ব হারাচ্ছে না, গুরুত্ব বরং দিন দিন বাড়ছে। গত রাতে আমাদের চোখে দুইটা জিনিস পড়েছে। রয়টার্স একটা প্রতিবেদন তৈরি করেছে এটা নিয়ে, নতুন একটা প্রতিবেদন, এবং একটা পডকাস্ট প্রচার করেছে। প্রথমে প্রতিবেদনের প্রসঙ্গে আসি। সেই প্রতিবেদনে রয়টার্স যেটা বলছে সেটা দেখে নিতে পারেন। সেখানে রয়টার্স বলছে সেই একই ছবি, যে ছবিটা রয়টার্স অন্তত 3 বার ব্যবহার করেছে 3টি ভিন্ন ভিন্ন নিউজের ক্ষেত্রে, একই ছবি ব্যবহার করেছে। সেখানে তারা বলছে হাসিনাস ডেথ সেন্টেন্স সেটস স্টেজ ফর ভোলাটাইল বাংলাদেশ ভোট। যদি আমরা পরিষ্কার বাংলায় বলতে চাই, তাহলে তারা বলতে চাচ্ছে হাসিনার মৃত্যুদণ্ড বাংলাদেশের অস্থির ভোটের জন্য একটা ক্ষেত্র তৈরি করেছে। অর্থাৎ এই মৃত্যুদণ্ডের আদেশ আগামী ভোটের দিন নতুন করে অস্থিরতা বাড়াবে, এই কথা তারা বলছে। সেখানে তারা বলছে রায়ের ফলে অবিলম্বে ফাঁসির দাবি উঠেছে। প্রতিবেশীদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন, প্রত্যার্পণের জন্য ভারতের ওপরে চাপ দিচ্ছে ঢাকা। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বহাল থাকলে ব্যাপক বিক্ষোভের প্রতিশ্রুতি হাসিনার ছেলের। রাজনৈতিক অস্থিরতা পোশাক রপ্তানিতে এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ। 4টা পয়েন্ট তারা সেই নিউজে বর্ণনা করেছে। কি নিউজ, কোন 4টা পয়েন্ট আরেকবার যদি স্পেসিফিকলি বলি তাহলে সেটা জানান। সেটা হচ্ছে রায়ের ফলে একটা পক্ষ, শেখ হাসিনা বিরোধী পক্ষ, অবিলম্বে ফাঁসি কার্যকরের দাবি জানাচ্ছে। প্রতিবেশীদের সঙ্গে অর্থাৎ ভারতের সঙ্গে সম্পর্কের নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে। ভারতের কাছ থেকে চেয়ে হাসিনাকে ফেরোচ্ছে, আবারও ঢাকা চিঠি দিয়েছে, এবং ভারত এরই মাঝে বিবিসি নিশ্চিত করেছে যে ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে না।
অন্যদিকে আগেই রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় হুমকি দিয়ে রেখেছিলেন, যদি তাদের নিষেধাজ্ঞা তুলে না নেওয়া হয়, যদি ভোটে অংশগ্রহণ করতে দেয়া না হয়, তাহলে তারা সহিংস আন্দোলনের দিকে যাবে। অন্যদিকে অর্থনীতির উপরে, বিশেষ করে পোশাক শিল্পের উপরে চাপ পড়ছে, অর্থনীতির উপরে চাপ পড়ছে, এই ব্যাপারগুলোও তারা এই রিপোর্টে বর্ণনা করেছে। যে বর্ণনায় এটা স্পষ্ট হচ্ছে যে হাসিনার যে ফাঁসির রায়, সেই ফাঁসির রায়কে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক অস্থিরতা বাড়ছে এবং এটা আরও দিন দিন বাড়বে। তারা একটা পডকাস্ট প্রচার করেছে, সেই পডকাস্টের প্রসঙ্গটা ফেসবুকে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে লিঙ্ক সহ পোস্ট করে সেখানে তারা যেটা বলেছে সেই পোস্টটা আপনারা দেখে নিন। সেই পোস্টটা ইংরেজিতে পড়তে চাচ্ছি না, তাহলে দুইবার পড়া লাগবে। এটার বাংলা করলে যেটা হয় সেটা আওয়ামী লীগের লোকজনের খুবই খুশি হওয়ার ব্যাপার হয়তো হবে। এই পডকাস্টের ব্যাপারে তারা বলতে চাচ্ছে, প্রায় অর্ধেক বাংলাদেশি ভোটার হাসিনার দলকে সমর্থন করেন। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড এবং তার দল আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞার পর রয়টার্স ওয়ার্ল্ড নিউজের পডকাস্ট শুনুন। অর্থাৎ এই পডকাস্টের মাধ্যমে তারা বলতে চাচ্ছে যে শেখ হাসিনার দল বাংলাদেশে অর্ধেক মানুষের প্রতিনিধিত্ব করে, বাংলাদেশের অর্ধেক মানুষ শেখ হাসিনার দলকে সমর্থন করেন, এই দাবি রয়টার্স করছে। এই দাবির পক্ষে যুক্তি কতটা আছে না আছে সেটা হয়তো অনেক গবেষণার ব্যাপার, কারণ 50% সমর্থন আওয়ামী লীগের আদৌ আছে কিনা, যেখানে আলোচনা হয় যে 30-35% সমর্থন আওয়ামী লীগের আছে, যেটা আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক। সেখান থেকে হয়তো কিছুটা ভাটা পড়েছিল গত বছর আগস্টে, 5 আগস্টে তাদের সরকারের পতনের পরে, কিন্তু সেই ভাটা পড়ার ব্যাপারটা অনেকটা তারা কাটিয়ে উঠতে পেরেছে সরকারের নানা রকমের ব্যর্থতা এবং জুলাই আন্দোলন যারা করেছিলেন তাদের নানা ধরনের দুর্নীতি সহ বিতর্কের মধ্যে জড়িয়ে পড়ার কারণে মানুষের মধ্যে আবার নতুন করে আগেরটা ভুলে গিয়ে নতুন করে যে সকল বিষয় তারা দেখছে সেটার প্রেক্ষাপটে একটা এক ধরনের জনমত তৈরি হতে শুরু করেছে যে কোনো পরিবর্তন হয়নি, পরিবর্তনের আশা করে কোনো লাভ হয়নি, সুতরাং আগেই ভালো ছিল। এরকম ভাবনার মানুষের সংখ্যাও কিন্তু কম না। রয়টার্স যখন আওয়ামী লীগের পক্ষে বেশ পজিটিভ অবস্থান করছে এই পডকাস্টের মাধ্যমে, তারা পজিটিভ ল্যাঙ্গুয়েজে কথা বলছে এবং শেখ হাসিনার ফাঁসির রায়ের ফলে বাংলাদেশের রাজনীতির নতুন অস্থিরতা তৈরি হবে এরকম আভাস দিচ্ছে, তখন আল জাজিরা প্রায় একই সময়ে আল জাজিরাও একটা পডকাস্ট তৈরি করেছে। আমি নিজে সেই পডকাস্টের বেশিরভাগ অংশটা শুনেছি। সেখানে আল জাজিরা কিন্তু পজিটিভ ভাষায় কথা বলেনি, তারা নেগেটিভ ভাষায় কথা বলেছে। তাদের ওটা নিয়ে তাদের হেডলাইনটা একটু দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে, উইল শেখ হাসিনাস ডেথ সেন্টেন্স ডিপেন্ড বাংলাদেশি পলিটিক্যাল ডিভাইড। এটার বাংলা করলে যেটা দাঁড়ায়, শেখ হাসিনার মৃত্যুদণ্ড কি বাংলাদেশের রাজনৈতিক বিভাজনকে আরও গভীর করবে, এই শিরোনামটা দিয়ে তারা বলেছে যে পডকাস্টটা শুনুন। সেই পডকাস্টে তারা শেখ হাসিনাকে ডিকটেটর হিসেবে, গণতন্ত্রের মানুষকন্যা আওয়ামী লীগের লোকজন যে দাবি করে সেটা তারা আলোচকরা সেটা স্বীকার করতে চাননি, বলতে চেয়েছেন শেখ হাসিনা ছিলেন একজন ডিকটেটর। এভাবে আল জাজিরা উপস্থাপন করার চেষ্টা করেছে। একই দিনে একই সময়ে গত রাতে যখন রয়টার্সের অবস্থান একটা এবং আল জাজিরার অবস্থান আরেকটা হয়, তখন প্রশ্ন জাগে যে এই যে শোনা যায় যে আওয়ামী লীগের লবিস্ট ফার্ম তো কাজ করছেই, সরকারও নাকি লবিস্ট নিয়োগ করেছে এই শেখ হাসিনার বিরুদ্ধে নিউজ করানোর জন্য। তাহলে প্রশ্ন জাগে যে কোন লবিস্ট ফার্ম বেশি সফল হচ্ছে, কোন লবিস্ট গ্রুপ বেশি সফল হচ্ছে? শেখ হাসিনার পক্ষে যারা লবিং করছেন তারা বেশি সফল হচ্ছে, নাকি সরকারের পক্ষে যারা লবিং করছেন তারা বেশি সফল হচ্ছে? রয়টার্সের খবরে মনে হচ্ছে যে শেখ হাসিনার দলের খুশি হওয়ার অনেক কিছু রয়েছে। আবার আল জাজিরার একই ধরনের পডকাস্টে, আল জাজিরার পডকাস্টে মনে হচ্ছে যে এটা পুরোটাই শেখ হাসিনা বিরোধী একটা আলোচনা। পডকাস্ট তো একটা আলোচনা, অডিও আলোচনাতে, অডিও আলোচনায় শেখ হাসিনা বিরোধী মতবাদটাই মূলত এখানে তুলে আনা হয়েছে। সুতরাং এখানে প্রশ্ন আসতেই পারে যে লবিংয়ে কে জিতলো কে হারলো? এই লবিংয়ের খেলা হয়তো চলতেই থাকবে। আন্তর্জাতিক
কমিউনিকেশন, সেই কমিউনিকেশনের ক্ষেত্রে যে যত বেশি সফল হবে তার দিকেই আন্তর্জাতিক অঙ্গন ঝুঁকে পড়বে, এটাই ব্যাপার। কারণ কূটনীতির ভাষা এটাই, কূটনৈতিক সম্পর্ক ওই লবিস্ট ফার্ম যা করে সেটাই তো আসলে কূটনীতির ভাষা, যে সম্পর্ক তৈরি করা, সম্পর্কের মাধ্যমে। সম্পর্ক অনেক কিছু দিয়ে তৈরি হয়। সম্পর্ক কখনো কথা দিয়ে তৈরি হয়, কেউ কথার প্রেমে পড়ে, কেউ কাজের প্রেমে পড়ে, কেউ চেহারার প্রেমে পড়ে, কেউ বা দামি গাড়ি দামি বাইকের প্রেমে পড়ে, কেউ বা আইফোনের প্রেমে পড়ে। কখনো ইনভেস্ট লাগে, কখনো নিখাদ ভালোবাসা দিয়েই কাজ হয়। এই ক্ষেত্রে কোনটা কে ইনভেস্ট করছে কিংবা আদৌ ইনভেস্ট হচ্ছে কিনা, গণমাধ্যমগুলো নিরপেক্ষ আচরণ করছে কিনা, এই ব্যাপারগুলো হয়তো ভবিষ্যতে কোনো একদিন উন্মোচিত হবে। দর্শক, আপনার মতে কি মনে হয়? রয়টার্স যে দাবি করছে যে বাংলাদেশের 50% অর্ধেক মানুষ এই মুহূর্তে আওয়ামী লীগের সমর্থক হয়েছে, এই 50% মানুষ সমর্থক যারা শেখ হাসিনার এই রায়কে কেন্দ্র করে আগামী নির্বাচন পর্যন্ত পুরো দেশটাকে একটা ভায়োলেন্সের দিকে নিয়ে যেতে সক্ষম হবে, সেটা কতটা যুক্তিযুক্ত? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।